আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিপল ওয়ান একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসটি কিন্তু তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ অনেক ভালো মার্কস পেতে চাও, হাইয়েস্ট মার্ক পেতে চাও। দেখো, প্যারাগ্রাফ নিয়ে অনেকের কমপ্লেন থাকে যে স্যার আমরা তো প্যারাগ্রাফ শিখি, প্যারাগ্রাফ পরীক্ষায় লিখি, কিন্তু প্যারাগ্রাফে ভালো মার্কস পাই না। দেখো, তোমরা যে প্যারাগ্রাফে মার্কস পাও না, কেন পাও না? দেখা যায় তোমরা লিখো ঠিকই, কিন্তু তোমরা দেখা যায় যে প্যারাগ্রাফের যেসব স্ট্রাকচার, কিছু স্পেসিফিক কিছু নিয়ম আছে, প্যারাগ্রাফের যেসব নিয়মগুলো তোমরা ফলো করো না, তোমরা শুধু গতানুগতিকভাবে লিখেই যাও। প্যারাগ্রাফে কিছু নিয়ম ফলো করলে কিন্তু প্যারাগ্রাফে হাইস্ট মার্ক পাওয়া সম্ভব। দেখা যায় প্যারাগ্রাফে হয়তো ফুল মার্কস পাওয়া যায় না সহজে, কিন্তু দেখা যায় 10 অ্যাটলিস্ট 8 বা 9, সর্বোচ্চ মার্ক কিন্তু 8 বা 9 দিয়েই থাকে। সাধারণত বোর্ড পরীক্ষাগুলোতে 10-10 পাওয়া যায়। আমি আমার স্কুল লাইফে বা আমাদের বোর্ড পরীক্ষাতে যেসব আমি প্যারাগ্রাফ লিখে এসেছি রিটেন পার্টের জন্য, সবগুলোতে কিন্তু আমি হাইস্ট মার্কই পেয়ে এসেছি। এখন তোমাদেরকে আমি শেখাবো যে কিভাবে প্যারাগ্রাফ লিখলে সর্বোচ্চ মার্ক আমরা ক্যারি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন মূল আলোচনায় আসি যে প্যারাগ্রাফটা আসলে কি। প্যারাগ্রাফ হচ্ছে যে কয়েকটি সম্পর্কিত বাক্যের সমষ্টিকে বলা হয় প্যারাগ্রাফ। ওকে, কয়েকটি সম্পর্কিত বাক্যের সমষ্টিকে বলা হয় প্যারাগ্রাফ। সম্পর্কিত বলতে বোঝাচ্ছি রিলেটেড। হ্যাঁ, রিলেটেড। এন্ড রিলেটেড জিনিসটা কি? ধরো, প্যারাগ্রাফে তোমাকে বলা হলো মাই সেলফ নিয়ে বলার জন্য। ধরো তো মাই সেলফ মানে ইয়োর সেলফ, তার মানে তুমি প্যারাগ্রাফ লিখবে মাই সেলফ নিয়ে। এখন তুমি যদি বলো যে হ্যাঁ, মাই সেলফ নেম ইজ অমুক, এখন আমার গরুর মাংস খেতে ভালো লাগে, এখন গরুর 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা পা আছে, 4টা পা আছে, এখন তুমি এসব মানে যেই রিলেটেড, এভাবে প্যারাগ্রাফ লিখলে তো হবে না। তোমাকে বলা হচ্ছে সম্পর্কিত জিনিস, তোমাকে বলা হচ্ছে ইউর সেলফ মানে তোমার নিজের সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে। সেই ক্ষেত্রে তুমি তোমার ইউর সেলফ, নিজের সম্পর্কে প্যারাগ্রাফ লিখবে। কোনো বাহিরের জিনিস বা গতানুগতিক বাহিরের জিনিস নিয়ে লেখা যাবে না। ধরো তোমাকে বলা হলো জার্নি বাই ট্রেন নিয়ে, এখন তুমি যদি বলো যে আমি ট্রেনের পাশাপাশি বাসেও চলাফেরা করি, মাঝে মাঝে ফ্লাইটে করে প্লেনেও যাই, এভাবে লেখা যাবে না। তোমাকে যে টপিকের উপর প্যারাগ্রাফ চাওয়া হয়েছে সেই টপিকের উপরই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কয়েকটি সম্পর্কিত বাক্যে কিছু সমষ্টি, রিলেটেড বিভিন্ন বাক্যের সমষ্টিকে বলা হয় প্যারাগ্রাফ। আর একটা ভালো প্যারাগ্রাফের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভাবের একতা। ঠিক আছে, মানে ভাবগত কি একতা থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি একটা ভালো প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা আসবো যে প্যারাগ্রাফ লেখার নিয়ম। প্যারাগ্রাফ মূলত কিভাবে লিখতে হয় এটা আমাদের জানা জরুরি। দেখা যায় একটা প্যারাগ্রাফ মূলত একটি অনুচ্ছেদ লিখতে হবে। একটি অনুচ্ছেদ মানে কি? একটি প্যারায় লিখতে হবে, একটি প্যারায়। হ্যাঁ, প্যারাগ্রাফে এক বা একাধিক প্যারা মানে একের অধিক বা একাধিক প্যারা হওয়া যাবে না। মানে একাধিক অনুচ্ছেদে কি ব্যবহার করা যাবে না। প্যারাগ্রাফ হবে কি একটি প্যারায়। আচ্ছা, এরপর তোমাদের যে প্যারাগ্রাফ, এখানে বাক্যগুলো নিচে না লিখে পাশাপাশি সাজাতে হবে। এর ব্যাপারে আমরা সবাই জানি, বাক্যগুলো পাশাপাশি সাজালে তো মূলত প্যারাগ্রাফ লিখে। আবার একই বক্তব্য বারবার লেখা যাবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, অনেকেই আছে যে আমরা কি করি, একটা লাইন খালি বারবার লিখতে থাকি, মনে করি প্যারাগ্রাফটা একটু বড় হবে, কিন্তু এমন করলে কিন্তু নাম্বার আরো কমে যাবে। একই বক্তব্য কিন্তু বারবার লেখা যাবে না। হ্যাঁ, এমন করতে পারো যে একটা সেন্টেন্সের অর্থ মানে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে তুমি আবার অন্যভাবে লিখতে পারো, কিন্তু একটা সেন্টেন্স যদি বারবার লিখো তোমার মার্কস কিন্তু কমে যাবে। আর এখন আসো প্যারাগ্রাফে সাধারণত কয়টি শব্দ থাকতে হবে, কত বড় হতে হবে, এটা অনেকে বোঝে না। অনেকে দেখা যায় খুব ছোট প্যারাগ্রাফ লিখে, মাত্র 1 পেজ 1.5 পেজে প্যারাগ্রাফ লিখে। প্যারাগ্রাফ লেখার জন্য দেখা যাবে যে 200 থেকে 250 শব্দের মধ্যে আমরা প্যারাগ্রাফ লিখবো। কত শব্দ? 200 থেকে 250। আর অনেকে বলে যে স্যার কয়টি প্যারা? আমি তো অলরেডি বলেছি প্যারাগ্রাফে থাকবে শুধুমাত্র একটি প্যারা। সে একটি প্যারাতে থাকবে আমাদের 200 থেকে 250 শব্দ। তারপরে 200 থেকে 250 শব্দ মানে কি, কত পেজ? এটা একটা প্রশ্ন আসতে পারে। প্যারাগ্রাফ তুমি যদি একদম মানে সব ক্লাসের স্টুডেন্টদের জন্য একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ যদি বলি, স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের জন্য আমাদের পেজ হতে হবে 2 থেকে 2.5 পেজ। হ্যাঁ, 2 থেকে 2.5 পেজ মোটামুটি সবার জন্য একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, 2 থেকে 2.5 পেজের মধ্যে প্যারাগ্রাফ লিখলে মোটামুটি তুমি একটা ভালো মার্কস পেতে পারো। এখন তোমার হাতের লেখা যদি বড় হয়, হাতের লেখা বড় হলে সেক্ষেত্রে সেটা 3 থেকে 5 পেজও হতে পারে। 3 থেকে 5 পেজ হাতের লেখা বড় হওয়ার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু এমনিতে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সব ক্লাসের জন্য বা সব ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 2.5 পেজ। এইটুকুর নিচে লিখলে, 2 পেজের নিচে লিখলে তুমি ভালো মার্কস পাবে আশা করতে পারো না। ঠিক আছে,
তাহলে আমাদের সেটা 2 থেকে 2.5 পেজ লিখলে সেটা অটোমেটিক্যালি আমাদের 200 থেকে 250 শব্দ হয়ে যাবে। এরপরে আমরা আসি যে কি প্রতিটি বাক্যের আগের এবং পরের বাক্যের ভাবের কি একটা মিল থাকতে হবে। হ্যাঁ, সামনে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখাবো যে কি, যেমন তুমি যদি তোমাকে ট্রাফিক জ্যাম বা তোমাকে ধরো কোনো একটা ট্রাফিক জ্যাম নিয়ে বলা হলো প্যারাগ্রাফ, এখন ট্রাফিক জ্যামের সাথে কি ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা, এই সমস্যার কারণে এই ক্ষতি হচ্ছে, তার মানে কি পরের ভাব আর আগের ভাব এগুলোর কিন্তু একটা মিল থাকতে হবে। দুইটা বাক্যের মানে পরপর দুইটা বাক্য লিখলা, দুইটা বাক্যের ভাবগত যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু সেটা প্যারাগ্রাফের মানের কি মানের অপতন ঘটবে আর কি, তাহলে প্যারাগ্রাফের মানটা ভালো হবে না। ঠিক আছে, তাহলে কি আমাদের প্যারাগ্রাফের প্রতিটি বাক্যের আগের ও পরের বাক্যের ভাবের কি মিল থাকতে হবে। আর প্যারাগ্রাফ লেখার সময় খেয়াল রাখবে যে প্রতিটা বাক্য সহজ হতে হবে, সহজভাবে লিখবে। আর বাক্যগুলো একটু ছোট ছোট ব্যবহার করলে কি হয়, প্যারাগ্রাফটার মানটা একটু ভালো হয়। প্যারাগ্রাফের ছোট বাক্য ব্যবহার করা আমরা ভালো। তাহলে আমরা মূলত কি প্যারাগ্রাফ লেখার একটা নিয়ম, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় লেখার একটা বেসিক নিয়ম শিখে নিলাম। এখন এই প্যারাগ্রাফের মধ্যে মূলত কি কি থাকে এখন আমরা সেটা জানবো। দেখো, দেয়ার আর 3 মেইন পার্টস ইন প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফে মূলত রয়েছে কয়টি পার্ট? 3টি পার্ট। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, মানে সেন্টেন্স মানে সেটা এখানে একটা সেন্টেন্স। এরপরে আসে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। দেখো, সেন্টেন্সেস মানে একাধিক সেন্টেন্সেস মিলিয়ে সাপোর্টিং সেন্টেন্সেস মানে এটা প্লুরাল। এরপর আসে কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফে রয়েছে 3টি মেইন পার্ট। এখন টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স আর এটা হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। এখন এই টপিক সেন্টেন্স জিনিসটা কি? টপিক সেন্টেন্স হলো প্যারাগ্রাফের একদম প্রথম যে বাক্যটা, প্রথম বাক্যকে আমরা বলি টপিক সেন্টেন্স। এটি মূলত কি, যা মূল বিষয়টা মানে প্যারাগ্রাফের যে মূল বিষয়টা স্পষ্ট করে জানায় কি তাহলে আমাদের টপিক সেন্টেন্স। আর এই বাক্যের মাধ্যমে আমরা কি করি, পাঠক শুরুতেই বুঝতে পারে প্যারাগ্রাফ কি নিয়ে আলোচনা করা হবে। তাহলে প্যারাগ্রাফ এই টপিক সেন্টেন্স কিন্তু প্যারাগ্রাফের একটা সংক্ষিপ্ত, পরিষ্কার আর একটিমাত্র মূল ভাবের উপর ভিত্তি করে লেখা উচিত। আচ্ছা, সামনে আমরা দেখব টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয়, এটা আমরা নেক্সট একটা স্লাইডে দেখব। আগে এরপর আসি আমরা সাপোর্টিং সেন্টেন্স জিনিসটা কি, এখন এটা জানবো। সাপোর্টিং সেন্টেন্স হলো প্যারাগ্রাফের যে মধ্যবর্তী যে অংশ, হ্যাঁ, যা সাধারণত বার্গারের মাঝখানে যেরকম অংশ থাকে, হ্যাঁ তেমনই প্যারাগ্রাফের যে মাঝখানের যে অংশটা, মাঝখানের অংশটাকে বলা হয় আমাদের মধ্যবর্তী অংশের বাক্যসমূহকে আমরা বলি সাপোর্টিং সেন্টেন্সেস। এগুলো হচ্ছে মূল বিষয়কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে, মানে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয় নিয়ে প্যারাগ্রাফ, সেই বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যাটা আমরা জানবো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। ব্যাখ্যা করে এবং সমর্থন করে সেই, এবং সাপোর্টিং সেন্টেন্স আরও করে কি তথ্য, উদাহরণ, কারণ, ফলাফল, প্রমাণ ব্যবহার করে এই বাক্যগুলো লেখা হয়। প্রতিটি সাপোর্টিং সেন্টেন্স অবশ্যই টপিক সেন্টেন্সের সাথে সম্পর্কিত হতে হবে, মানে টপিক সেন্টেন্সের বাহিরে মানে হাবিজাবি কথা লেখা যাবে না। অবশ্যই প্যারাগ্রাফ যে টপিক নিয়ে সেই টপিকের সাথে কি হতে হবে, সম্পর্কিত হতে হবে, যাতে লেখাটি সঙ্গতিপূর্ণ থাকে মানে রিলেটেবল থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি আমরা সাপোর্টিং সেন্টেন্স। এরপর আসি কনক্লুডিং সেন্টেন্স জিনিসটা কি? মূলত কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে যে প্যারাগ্রাফের শেষ বাক্য। হ্যাঁ, দেখো এই যে প্যারাগ্রাফের শেষ বাক্য কি করে, মূলত এটি পুরো আলোচনার সারাংশ বা মূল ভাব তুলে ধরে, মূল ভাবকে আরো জোর দিয়ে রিডার মানে পাঠকের মনে স্থায়ী করে তোলে। হ্যাঁ, কখনো কখনো এটি পরবর্তী প্যারাগ্রাফের সাথে সংযোগও তৈরি করে। আচ্ছা, এটা কখনো কখনো, কিন্তু কনক্লুডিং বলতে কি, আমরা ধরো যেই টপিকের উপর প্যারাগ্রাফ লিখছি সেই প্যারাগ্রাফ ফিনিশিং করব কিভাবে, সেটার একটা সারাংশ তুলে ধরবো। সেই প্যারাগ্রাফে কি কি আছে, প্যারাগ্রাফের একটা মূল ভাব সারাংশকে আমরা তুলে ধরবো এই কনক্লুডিং সেন্টেন্সের মাধ্যমে। এখন আমরা আসি যে টপিক সেন্টেন্স। একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কেমন হবে? ধরো একটা প্যারাগ্রাফের নাম হচ্ছে ট্রাফিক জ্যাম। ধরো কি ট্রাফিক জ্যাম নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিল। দেখো, অনেকে তোমরা একটা ভুল করো যে টপিক সেন্টেন্স লেখার সময়, ধরো ট্রাফিক জ্যাম, তোমাকে এখন প্যারাগ্রাফের নাম হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন তুমি প্যারাগ্রাফটা এভাবে শুরু করতে পারো না যে দেয়ার আর মেনি প্রবলেমস ইন বাংলাদেশ, ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দেম। এভাবে শুরু করা যাবে না। প্রথমে যেহেতু প্যারাগ্রাফের নামটা ট্রাফিক জ্যাম, প্যারাগ্রাফটা ট্রাফিক জ্যাম দিয়েই কিন্তু শুরু করতে হবে।
দেখো প্যারাগ্রাফের নামটা হচ্ছে কি তোমার ট্রাফিক জ্যাম। তাহলে ট্রাফিক জ্যাম দিয়ে কিন্তু শুরু করতে হবে। ট্রাফিক জ্যাম দিয়ে শুরু করলে তবেই না তুমি বাক্যের কি মূল ভাবকে মূল বিষয়টাকে তুমি তুলে ধরতে পারবে। তাহলে প্যারাগ্রাফের মূল প্যারাগ্রাফের যে প্রথম বাক্য টপিক সেন্টেন্স ধর ট্রাফিক জ্যাম, তাহলে তুমি বলবে কি ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড সিরিয়াস প্রবলেমস ইন দ্য মেজর সিটিজ ইন বাংলাদেশ। তার মানে কি বোঝাচ্ছে? ট্রাফিক জ্যাম হচ্ছে কি অন্যতম কি একটা কমন সমস্যা, কমন এবং সিরিয়াস প্রবলেম, গুরুতর সমস্যা ইন মেজর সিটিজ ইন বাংলাদেশ, মানে প্রধান শহরগুলোর মধ্যে বাংলাদেশ, অফ বাংলাদেশ মানে কি বাংলাদেশের, মানে বোঝাচ্ছে যানজট বাংলাদেশের প্রধান শহরগুলোর অন্যতম সাধারণ এবং গুরুতর একটি সমস্যা। তার মানে কি টপিক সেন্টেন্সের মাধ্যমে কি ট্রাফিক জ্যাম যে একটা বড় সমস্যা, ট্রাফিক জ্যামের একটা গোটা একটা ধারণা দিচ্ছে, হ্যাঁ মূল ভাব সম্পর্কে একটা পরিষ্কার একটা ধারণা দিচ্ছে ট্রাফিক জ্যাম। তাহলে একটা সেন্টেন্স প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা মূলত এভাবে শুরু হবে। এরপরে টপিক জ্যাম টপিক সেন্টেন্সের পরে আমাদের সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্সেরও কিছু পার্ট আছে, যেমন সাপোর্টিং সেন্টেন্সে তোমরা প্রথম পার্টটা শুরু করতে পারো এক্সপ্লেনেশন দিয়ে, মানে কি ব্যাখ্যা দিয়ে, এক্সপ্লেনেশন। তাহলে এক্সপ্লেনেশনটা হবে কি, ধরো এক্সপ্লেনেশন পার্টে মূলত এখানে যে মূল বিষয়টা আছে, মূল বিষয়ের কি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়, হ্যাঁ যাতে পাঠক বিষয়টির একটা প্রাথমিক ধারণা পায়। আচ্ছা, তার মানে সাপোর্টিং সেন্টেন্সের প্রথম অংশ হচ্ছে আমরা কি এক্সপ্লেনেশন দেব। যেমন যেমন আমরা ধরো যে ট্রাফিক জ্যাম নিয়ে যেহেতু প্যারাগ্রাফটা, তাহলে এখানে বলছি কি ইট অকার্স, এটি ঘটে। কখন ঘটে? when a large number of vehicles, যখন প্রচুর যানবাহন কি করে crowd the roads, ভিড় জমায়, রাস্তায় ভিড় জমায়, cannot move freely, রাস্তায় কি খোলামেলাভাবে অবাধে চলাচল করতে পারে না ফ্রিলি। মানে সেন্টেন্স কি বোঝাচ্ছে? এটি ঘটে যখন প্রচুর সংখ্যক যানবাহন ভিড় জমায় এবং অবাধে চলাফেরা করতে পারে না। তাহলে দেখো সাপোর্টিং সেন্টেন্সে আমরা কি দিলাম, একটা এক্সপ্লেইন দিলাম ট্রাফিক জ্যাম নিয়ে, হ্যাঁ ট্রাফিক জ্যাম নিয়ে আমরা কি দিলাম, এক্সপ্লেনেশন দিলাম, ব্যাখ্যা দিলাম। এখন সাপোর্টিং সেন্টেন্সের পরের পার্টে তোমরা লিখবা কি এক্সাম্পল নিয়ে। এক্সাম্পল যেমন কি এক্সাম্পলের ব্যাপারটা কি করে, বিষয়টিকে আরো স্পষ্ট করার জন্য বাস্তব উদাহরণ দেওয়া হয়। তাহলে উদাহরণটা কি, একটা এক্সাম্পল দেখি আমরা। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, এভরিডে প্রতিদিন, ইন ঢাকা সিটি ঢাকা শহরে, মেনি ভেহিকলস অনেক যানবাহন, স্টে স্টাক মানে কি আটকে থাকে, যানজটে আটকে থাকে, ইন লং ট্রাফিক জ্যাম ফর আওয়ার্স, ইন লং ট্রাফিক জ্যাম একটা দীর্ঘ যানজটে, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা। তাহলে পুরো সেন্টেন্সের মিনিং কি, উদাহরণস্বরূপ ঢাকা শহরে মেনি ভেহিকলস প্রতিদিন অনেক যানবাহন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটে আটকে থাকে। তাহলে আমরা এখানে কি দেখলাম, ট্রাফিক জ্যামের একটা কি এর আগে আমরা এক্সপ্লেনেশন দেখেছি, এখন কি একটা এক্সাম্পল দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের কি সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সের আরেকটি পার্ট। এরপরে সাপোর্টিং সেন্টেন্সের পরের পার্টে আমরা দেখব অ্যানালাইসিস, মানে কি বিশ্লেষণ। মানে এর আগে আমরা যে এক্সাম্পল বা উদাহরণ থেকে যে আমরা উদাহরণটা দেখেছি, উদাহরণ থেকে প্রভাব, কারণ এবং ফলাফল বিশ্লেষণ করা হয় মূলত আমাদের এই অ্যানালাইসিস পার্টে। অ্যানালাইসিস পার্টে মূলত কি হয়, দিস প্রবলেম এই সমস্যা, ওয়েস্টেজ মানে কি নষ্ট করে, আওয়ার টাইম আমাদের সময়, ইউজেস মোর ফুয়েল জ্বালানি খরচও বাড়ায়, অ্যান্ড মেক্স পিপল মানুষকে কি করে, মেক্স পিপল ফিল স্ট্রেসড অ্যান্ড আপসেট মানুষকে কি করে মানসিক চাপ এবং যন্ত্রণার মধ্যে ফেলে। তাহলে সেন্টেন্সের মিনিং কি, এই সমস্যা আমাদের সময় নষ্ট করে, জ্বালানি খরচ বাড়ায় এবং মানুষের মানসিক চাপ এবং যন্ত্রণার মধ্যে ফেলে। তাহলে আমরা কি দেখলাম, সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে আমরা এক্সপ্লেনেশন দেখলাম, তারপর দেখলাম এক্সাম্পল, তারপর দেখলাম অ্যানালাইসিস। এই সবগুলো পার্ট কিন্তু আমরা সাপোর্টিং সেন্টেন্সের কি অংশ। আচ্ছা, তারপর সাপোর্টিং সেন্টেন্সটাই মূলত তোমার প্যারাগ্রাফকে দীর্ঘায়িত করবে। তুমি ধরো কি সাপোর্টিং সেন্টেন্সটা যত বড় লিখবে প্যারাগ্রাফটা তত মানসম্মত হবে। প্যারাগ্রাফের মূল মাংস মানে মূল জিনিসটা হচ্ছে আমাদের কি মূল মানে প্যারাগ্রাফটা কত বড় হবে সেটাই হচ্ছে আমাদের কি সাপোর্টিং সেন্টেন্সে, আর মূল ভাব তো আমরা টপিক সেন্টেন্সে ফুটিয়ে তুলছি। এখন আমরা ধরো যে সামারি হচ্ছে বা কনক্লুডিং সেন্টেন্স, যেটা মানে যেটা দিয়ে আমরা প্যারাগ্রাফ শেষ করব, প্যারাগ্রাফের শেষ বাক্য যা পুরো আলোচনাকে সুন্দরভাবে শেষ করে। যেমন আমরা কিভাবে শেষ করব, দেয়ারফর তাই গুড ট্রাফিক কন্ট্রোল মানে কি
একটা গোছানো একটা ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড বেটার পাবলিক ট্রান্সপোর্ট, এবং কি উন্নত পাবলিক ট্রান্সপোর্ট মানে কি গণপরিবহন, আর ভেরি ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ টু স্টপ ট্রাফিক জ্যাম, কি যানজট নিরসনে। পুরো সেন্টেন্সের অর্থ কি, তাই যানজট নিরসনে সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ এবং উন্নত গণপরিবহন ব্যবস্থা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে কি আমরা একটা প্যারাগ্রাফ শেষ করেছি। তাহলে দেখো প্যারাগ্রাফটা মানে তো বললামই, প্যারাগ্রাফটা কতটুকু হতে হবে আমাদের 2 থেকে 2.5 পেজ। আমি জাস্ট বললাম যে প্যারাগ্রাফে কি কি পার্ট থাকে। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো প্যারাগ্রাফকে আরো কিভাবে আরো মানে আরো কয়েকটি প্যারাগ্রাফ শিখবো, যে প্যারাগ্রাফটা আরো কিভাবে আরো বড় আকারে শেখা যায়। আমরা কয়েকটি প্যারাগ্রাফের উদাহরণ সহ শিখবো। তবে প্যারাগ্রাফ কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। অনেক প্যারাগ্রাফ দেখা যায় আমরা ভালো দিক নিয়ে, আবার অনেক প্যারাগ্রাফ খারাপ দিক নিয়ে। হ্যাঁ, এক এক প্যারাগ্রাফ লেখার ফরম্যাট কিন্তু এক এক রকম। আবার অনেক প্যারাগ্রাফ দেখা যায় আমাদের ভালো জিনিস নিয়ে। হ্যাঁ, অনেক প্যারাগ্রাফের ফরম্যাট এক এক রকম হয়। বিভিন্ন প্যারাগ্রাফের ফরম্যাট নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।